ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে আপডেট এসে দাঁড়িয়েছে, 1066 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই সংখ্যাটা একটা বড় সংখ্যার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যারা আক্রান্ত হয়েছেন এই 1066 জন, আজকে সর্বশেষ আপডেট বলছে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থতার হার কিছুটা বেড়েছে 84.54%। এবং আক্রান্ত যেটা, সে আক্রান্তের সংখ্যাটা হচ্ছে 607 জন আক্রান্ত হয়েছেন। 6.88% হচ্ছে আক্রান্তের হার। আরো যেটা আক্রান্ত হয়েছেন 607 জন, 6.88% হচ্ছে আক্রান্তের হার। এবং 6 জনের প্রাণহানি ঘটেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 476, অর্থাৎ 476 জন সহনাগরিককে আমরা কিন্তু হারিয়েছি। টেস্ট যেটা হয়েছে, টেস্টের সংখ্যা 9668, 9688, 9668টি। তার মধ্যে 8570 খানা অ্যান্টিজেন টেস্ট হয়েছে এবং আরটিপিসিআর টেস্ট হয়েছে 1118। যদি পরিসংখ্যানটার দিকে বাকি, জেলাভিত্তিক পরিমাণটা বলছে এই 607-এর মধ্যে থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় 39 জন, খোয়াই জেলায় 1 জন, ধলাই জেলায় 30, সিপাহী জেলা 58, নর্থে 30, ঊনকোটিতে 9, সাউথ 88। এই হচ্ছে জেলাভিত্তিক যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান। এখনো পর্যন্ত টোটাল যারা আক্রান্ত হয়েছেন প্রায় 47,965 জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে থেকে 24,497 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সক্রিয় রোগীর যে সংখ্যা সেটাও কিন্তু কমছে, সেটা 7,000 পেরিয়ে গেছিল। 9,919 জন সক্রিয় রোগী রয়েছে। এই হচ্ছে একটা সামারি, যেটা আজকের কিছুটা দেরি রিপোর্ট। তারপর শেষ যে আপডেট, সে আপডেটে আরো 6 জন আমরা হারিয়েছি। আরো বেশি থাকতে হবে এই সময়টা, এই সময়টা একটু কেয়ারফুল থাকবেন। শিশুদের বৈঠক হয়েছে এবং পেডিয়াট্রিক ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স সেটা গঠিত হয়েছে। শিশুদের নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে, কারণ বিশেষজ্ঞরা যেটা বলে যে থার্ড ওয়েভ যদি আসে সেটা শিশুর জন্য মারাত্মক হতে পারে। ফলে আগে থেকেই যেটা প্রস্তুত রাখা এবং যারা অভিভাবক রয়েছেন তাদের একটু সতর্ক থাকা, ছেলে মেয়েদের নিয়ে তাদের যত্ন আত্তি করা। এই বিষয়টাও তুলে ধরবো। সেখানে সাংবাদিক বৈঠক করেছেন জিবিএমএস শর্মা। তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন, বর্তমান অবস্থাটা কোন জায়গায় সেটাও বলেছেন। তবে আগে যেটা প্রস্তুতি নেওয়া থার্ড ওয়েভের দিকে, সেটা শিশুদের দিকে যেতে পারে। প্রথম দিকে যেটা যারা বয়স্ক ছিলেন, বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, তারা সংখ্যায় আক্রান্ত ছিলেন। তার পরপর মিডল এজ গ্রুপ তারা আক্রান্ত হন। এখন শিশুরাও, যদিও আমাদের এখানে ততটা মারাত্মকভাবে সেই বিষয়টা হয়নি। গুলোতে 56 জনের মধ্যে এটি পাওয়া গেছে, যদিও তাদের কোনো ধরনের খনিজ ছিল না, তাদের দেওয়া হচ্ছে। কিন্তু আগে থেকেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, থেকে বলছিলাম স্যার। আমরা তো নির্মাণ কাজে, তো আমি একজন প্রিন্টার। আমাদের কাজে কোনো বাধা আছে? যারা নির্মাণ শ্রমিক, আমি তো সবটাই বললাম যে কোনটাতে কোন কোন বিষয়তে ছাড় রয়েছে, কোনগুলোতে বিভিন্ন যে এসেনশিয়াল গুলো রয়েছে জরুরি ভিত্তিতে, সেগুলোকে তার বাইরে বিষয়গুলো করা যাবে না। কত অবধি রেখেছে? যেটা আরো একবার আপনাদের জানাই যে সর্বশেষ যে আপডেট, সে আপডেট বলছে যে 1066 জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের চিকিৎসা ছিল, হয়তো অনেকে হাসপাতালে ছিলেন, কেউ বাড়িতে তাদের ট্রিটমেন্ট হচ্ছিল, তারা সুস্থ হয়েছেন। এই বড় সংখ্যা, তারা সুস্থ হয়েছেন 1066 জন। পজিটিভ যেই সংখ্যাটা 607, 6.88। নমস্কার। নমস্কার, আপনার কি? হ্যালো, বলুন। কথা হচ্ছে যে মানে বাজারটা বন্ধ দিয়েছে, আমি দেখলাম সব বাজারে সব দোকানই খোলা আছে। আমরা তো
বনকুমারী বাজারে যেকোনো কখন খোলা আছে? কখন? দোকানে সময়টা বলুন, সময়টা বলুন, হ্যাঁ সময়টা বলুন, কখন খোলা? সময় আর এই সকাল থেকে 6টা থেকে 12টা তো দেখলাম সব দোকানই খোলা। তারপর বাজার তো একদম গ্যাদারি, হুম, সবজি বাজার হুম, সমস্ত দোকান খোলা, বন্ধ শুধু চায়ের গুলো। আর এখানে কোভিড নিয়েও দোকান খোলা হচ্ছে, কোভিডের লোক দোকান খোলা চলছে, তারা ব্যবসা করছে, কিন্তু কেউ করে নাই ওদের। একটা সেলুন একটা ওদের পেশেন্ট, সেও দোকান খুলতে গেছিল, কিছু লোকে বাধা দেওয়ার পরে বন্ধ করে চলে গেছে। অবস্থাটা চলছে। আমরা কিন্তু ছোটখাটো ব্যবসায়ী, আমাদের দোকান বন্ধ। বোঝা গেল আপনি যেটা বলতে চাইছেন। তো আজকে আমরা সকাল থেকে যে ছবিগুলো দেখাচ্ছিলাম যে পুলিশ অনেকটা অ্যাক্টিভ হয়েছে, সেক্ষেত্রে আরো কঠোরভাবে মান্যতা দেওয়া হবে এই কারফিউতে, সেই ছবিগুলো আরো একবার আমরা দেখব। সেক্ষেত্রে আপনি যে অভিযোগটা করছেন, হয়তো এই দৃশ্যটা দেখা যাবে না, কারণ সেটা বলেই দেওয়া হয়েছে। আইনমন্ত্রী নিজেও বলেছেন সাংবাদিক বৈঠক করে যে অনেকটা কঠোর করা হবে। এখন বেশ কিছু জায়গায় তো আমরা দেখেছি যে খামতি রয়েছিল, ত্রুটি ছিল, মানুষ মানতে চাইছিলেন না, বা লুকোচুরি খেলা, ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার খেলা, এটা চলছিল। সেটা হয়তো আর সম্ভব নয়, কারণ আজ দিনভর শুধু যে আগরতলা তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, উদয়পুর বলুন, সাবরুম বলুন, ধর্মনগর বলুন, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। সব জায়গাতেই কিন্তু বেশ আঁটোসাঁটো হয়েছে প্রশাসন, এবং আগে থেকেই যারা অনেকেই বলেন যে তাদের কাছে নির্দেশিকা সেই মতো পৌঁছয়নি, তাদের সব আগে থেকে বলা হয়নি, তারা জানতেন না এই বিষয়গুলো, এক্ষেত্রে কিন্তু আজ পুলিশ সবাইকে গিয়ে যতটা পেরেছে বাজারগুলোতে বিশেষ করে তাদেরকে জানানো হয়েছে। এই ক্ষেত্রে পাড়ার মোড়ের ছোট দোকান বলুন, বা আপনি যেটা বলছেন সেলুন, যে মানুষ জোর করে বন্ধ করিয়েছেন, এই জিনিসগুলো হয়তো এই দৃশ্যটা কাল থেকে অনেকটাই বদল হবে, এবং নতুবা প্রশাসন করা ব্যবস্থা নেবে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি কাল কাজ করে যেতে পারবো? সাধারণ মানুষ আমরা তো সাধারণ আগরতলা কালকে যেতে পারবো? আমরা কোথায়? আগরতলা বিজেপি যাবো আর কি। এক জায়গা থেকে এক জেলা থেকে আরেক জেলায় তো যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এক জেলা থেকে আরেক জেলায় তো যাওয়া যাবে না। আমি তো গাড়ি নিয়ে যাবো। ধন্যবাদ আপনাকে। যেটা আগেই বলা হয়েছে যে বিভিন্ন জেলার মধ্যে যাতায়াত বন্ধ থাকবে 5 জুন 2021 বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এক জেলা থেকে আরেক জেলায় সেক্ষেত্রে যাওয়া যাবে না, এটা নির্দেশিকায় বলা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যেই বুলেটিন, কোভিড বুলেটিন আমরা পেয়েছি, সেই কোভিড বুলেটিন বলছে 1066 জন মানুষ, মানে 1000-এর ওপর মানুষ সুস্থ হয়েছেন যারা আক্রান্ত ছিলেন। এটা ভালো খবর যে 1000-এর ওপর মানুষ সুস্থ হয়েছেন। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে 47,965 জন আক্রান্ত হয়েছিলেন, 40,497 জন কিন্তু সুস্থ হয়ে গেছেন ইতিমধ্যে। অ্যাক্টিভ রোগী, সক্রিয় রোগীর সংখ্যা মাত্র 6,929। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো স্যার। নমস্কার, নমস্কার। বলুন। গ্যাজেট চুলার পেয়ার পার্টসের দোকান খোলা থাকবো নি, যত নিত্য প্রয়োজনীয় জিনিস। কি বলছেন? বলছি গ্যাসের চুলা পেয়ার পার্ট দোকান খোলা। গ্যাসের চুলা পেয়ার পার্ট মেরামত করা হয়। মেরামত? গ্যাসের চুলা ব্যক্তি প্লাস মেরামত করা হয়। আর জানি না যে মোবাইলে হয়তো কিছু সমস্যা হচ্ছে, আজকে কথাগুলো অস্পষ্ট কেটে কেটে আসছে, অর্ধেক বুঝতে পারছি, অর্ধেক বুঝতে পারছি না, মার্জনা করবেন। নজর রাখুন আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শহরের মফস্বলের বিভিন্ন জায়গায় আজ পুলিশি অভিযান চলেছে। অনেকটা ঢিলেঢালা হয়তো ছিলাম আমরা সাধারণ মানুষ, সেক্ষেত্রে কঠোর হয়েছে প্রশাসন হতে পারে। 2, প্রশাসনকে কঠোর করতে বাধ্য করা হলো, কারণ খামখেয়ালিপনা ছিল।
বিভিন্ন জায়গায় যারা অভিযান চালিয়েছেন পুলিশ কর্তারা, তারা কি বলছেন একবার নজর রাখুন। জানেন যে আজ 12টা থেকেই এই জাতীয় ডেটাকে অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়েছে বা অর্ডার নোটিফিকেশন বেরিয়েছে। কিছু কিছু যারা দোকানদার যারা জানেন না বা সাধারণ আমরা আজকে যে গভর্নমেন্টের যে নতুন নিয়ম কোভিডের যে নতুন কার্ফিউ নিয়ম সেই অনুসারে আমরা আজকে 12টার সময় বন্ধ করার কথা। তো সেই হিসেবে আমরা আজকে 11টার সময় আমরা বেরিয়ে গেছি। আমরা প্রত্যেকটা দোকানদারের কাছে আমরা গিয়ে অনুরোধ করছি যাতে তারা যে আইন সরকারের যে আইন সেটা মানে, এবং আমরা চেষ্টা করছি যে 12টার আগে সবকিছু যাতে তারা মেনে বন্ধ করে চলে যায়। এই মুহূর্তে মহারাজগঞ্জ বাজারের পরিস্থিতি কিরকম রয়েছে? সবই আছে, আজকে প্রথম দিন চলছে তো 12টা, তো সবাই হয়তো জানে না। তো আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আমরা কোথায় সাড়া দিচ্ছি তারা। যেটা বলছিলাম, আরো একটা বিষয়ের দিকে আমরা নজর রাখবো, শিশুদের দিকে। সেখানে পেডিয়াট্রিক কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স আজকে ডক্টর সঞ্জীব দেববর্মা MSGB তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন এবং শিশুদের বিষয়ে সেক্ষেত্রে কিন্তু যারা অভিভাবক রয়েছেন শিশুদের বিষয়ে সতর্ক করেছেন এবং সাংবাদিক বৈঠকে কি বলেছেন আমরা একবার নজর রাখবো। শিশু মানে পেডিয়াট্রিক কোভিড ম্যানেজমেন্ট, অর্থাৎ যেটা বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে শিশুরা তৃতীয় ঢেউ আসতে পারে, সেখানে শিশুরা আক্রান্ত হতে পারেন, বা এখনের সময়েও যারা চিকিৎসকরা বলছেন 0 থেকে 18 পর্যন্ত এই সময়টাকে তারা শিশুই ধরছেন এবং সেক্ষেত্রে তাদের কিভাবে দেখভাল করতে হবে, তাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো সিমটম নজরে আসে সেক্ষেত্রে সেটা চিকিৎসকের নজরে নিয়ে যেতে হবে তাৎক্ষণিক। তো এই বিষয়গুলো নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ডক্টর সঞ্জীব দেববর্মা। কি বলছেন শুনবো একবার। সুবিধা বলতে যে সিমটমগুলি আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে জ্বর, হাসি, আর গলা ব্যথা, আর শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্টে কষ্ট হতে পারে না, দুটো শ্বাসকষ্ট, এটা হচ্ছে প্রথম সিমটম। আর আরো ধরো কিন্তু যে সিমটম থাকতে পারে, পেট ব্যথা, বমি, মাথা ব্যথা, এগুলো থাকতে পারে। আর যেটা বলছি যে যদি মডারেট সিভিয়ার দিকে চলে যায় তখন কিন্তু সিভিয়ার ক্ষেত্রে আমাদের মতো 50% নিউমোনিয়া হতে পারে। এই জন্য বলছি আমরা যে শ্বাসের গতিটা কিন্তু বাড়িতে কেউ অবজার্ভ করতে হবে আর পালস অক্সিজেন লাগলে গতি করতে হবে। আপনারা শুনছিলেন ডক্টর সঞ্জীব দেববর্মা যেটা বলছেন যে পেট ব্যথা, বমি বা এই ধরনের বেশ কিছু সিমটম পাচ্ছে, যেগুলো যদি শিশুদের মধ্যে সেগুলো আসে তাহলে তাৎক্ষণিকভাবে সেটা চিকিৎসকদেরকেও জোরে নিতে হবে এবং আলাদা করে কোনো বিষয় নেই, যেটা অন্যদের জন্য যেই বিধিগুলো রয়েছে, যে মান্যতার বিষয় রয়েছে, শিশুদের ক্ষেত্রেও একই বিষয়। তবে তিনি যেটা বলছেন যে 2 বছরের নিচে যারা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে মাস্কের যে বিষয়টা, বাচ্চারা সেটা পড়তে চায় না বা পড়ানোটাও কঠিন, কিন্তু তার ওপরে যেটা আছে তাদের জন্য কিন্তু যা বিধি বড়দের জন্য রয়েছে একই বিধি নিষেধ ছোটদের জন্য রয়েছে। স্যানিটাইজ করা, যেখানে খুশি হাত না দেওয়া, পরিষ্কার করে নেওয়া, হাত সাবান দিয়ে ভালো করে ধোয়ার পরই মুখে, চোখে, নাকে হাত যাতে পৌঁছয়, এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখতে হবে। এবং তাদের যদি এই ধরনের কিছু বিষয় হয়, শ্বাসের যদি সমস্যা হয়, পেট ব্যথা, বমি বা এই ধরনের অস্বাভাবিক কিছু এই সময় হলে সেটা গোচরে নিতে হবে চিকিৎসকদের। আরো একজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি শেখাপুর থেকে বলছি। হ্যালো, বলুন। বলছিলাম যে আপনাদের এখানে একটা মানে সরকার যে বলেছেন যে সরকারি বা বেসরকারিকরণ, বেসরকারিকরণের মধ্যে কি কি বলতে থাকবে এটা কি জানতে পারি? ধন্যবাদ আপনাকে। যেটা এখানে বলা রয়েছে যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে গেজেটেড অফিসার এবং বেসরকারি সিনিয়র কর্মকর্তারা ন্যূনতম সহকারী কর্মী নিয়ে প্রয়োজনে 4টা পর্যন্ত কাজ করতে পারবেন, এইটুকুনি সেখানে বলা রয়েছে। তার বাইরে আপনি আপনার যিনি হায়ার অফিসিয়াল রয়েছেন ওনার সঙ্গে পরামর্শ করে এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে নিতে পারেন।
যেটা আমরা নজর রাখছিলাম যে শিশুদের জন্য পেডিয়াট্রিক কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স ত্রিপুরায় যেটা গঠিত হয়েছে, ডক্টর সঞ্জীব দেববর্মা তিনি আজ তার টিম নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং শিশুদের মধ্যেও যাতে অভিভাবকরা নজর রাখেন এই বিষয়টা নিয়ে তিনি কিন্তু আলোকপাত করেছেন এবং যেটা বলেছেন যে কি কি লক্ষণ হলে পরে সরাসরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াটা দরকার এবং যেই স্বাস্থ্যবিধিগুলি বড়দের জন্য বলা হয়েছে, যে স্বাস্থ্যবিধিগুলোর মান্যতা দেওয়া প্রয়োজন, শিশুদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় এবং তাদেরকেও এই জিনিসগুলো মান্যতা দিতে হবে। অভিভাবকরা সেক্ষেত্রে সাহায্য করবেন। আরো একজন আছেন ফোন লাইনে। নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা আমরা যে নির্বাচন কাজের কথা তো কোনো বলতেছেন তো, আমি কি কাম টাম করতে পারবো না করতে পারতাম না? জরুরি কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি করতে পারবেন। ধন্যবাদ। যেটা বলছিলাম যে শিশুদের বিষয়টা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত শিশুদের সেরকম ধরনের সংক্রমণের মারাত্মক বিষয় ধরা পড়েনি, তবে হোমগুলোতে কয়েকজন আক্রান্ত পাওয়া গেছিল, তাদের কোনো লক্ষণ ছিল না, তারা চিকিৎসা চলছে। যে কথাটা বলছেন ডক্টর দেববর্মা, শুনবো একবার। আলাদা করে শিশুদের বেশি আক্রান্ত হয়েছে এটা বলার কোনো ইয়ে নেই, কারণ পশ্চিম জেলা অন্যান্য জেলার তুলনায় করোনার আনুপাতিক হারটা অনেকটাই বেশি। আমরা যদি ধরি মোর দেন 30% পজিটিভিটি রেট ওভারঅল। এই কারণে কিন্তু মিউনিসিপ্যাল লেভেলে আমরা করোনাটা নিয়ে এসেছিলাম। যদিও আমাদের রিকমেন্ডেশন ছিল পুরোটা পশ্চিম জেলাটাকে প্রথম দিক থেকে, যাক এখন আমরা লকডাউনটা আমরা করোনা তারপর আবার বাড়িয়ে দিলাম আরো 10 দিনের জন্য এবং ইনটেন্সিফাইড মধ্যে আমরা এই পাসপোর্ট অবজার্ভ করবো। সেই টেস্টিং ট্রান্সমিট চেকআপ করা হতো। আর যেটা বলছেন যে হ্যাঁ ওদের সঙ্গে পাল্লা মিলিয়ে শিশুদেরও কিন্তু পজিটিভিটির হারটা বেশি। আর ঠিক বলেছেন যে আমাদের যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার সুবিধা কম হোমগুলিতে চার্জটা বেশি। এই কারণে আমাদের এখন পর্যন্ত 32টা হোম আছে। 32টা হোমের মধ্যে কিন্তু আমরা সবগুলো ইনমেটস যারা যারা আছে সবাইকেই টেস্ট করা হয়েছে। ওখানে মধ্যে প্রায় 56 পজিটিভ পাওয়া গেছে এবং সবাই কিন্তু সিমটম নেই, কারোই সিমটম নেই। ইনফ্যাক্ট তো একজন দুজনের হয়তো সিমটম ছিল, মায়ের সিমটম কাশি বা জ্বর ছিল। তো ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে ওখানে ফেসিলিটি আছে কিনা আইসোলেশনে রাখার জন্য। ওরা সবাই বলেছে না, আমরা যেহেতু ওরা পজিটিভ একটা আলাদা আরো যতগুলি পজিটিভ আছে প্রতিটি হলো ওদেরকে আসলে একটা ব্যবস্থা করবো 14 days। দেন আমরা আবার টেস্ট করবো, টেস্ট করে নেগেটিভ হলে তো স্টেইং করে দেন। এটা সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক আছে। যেটা বলছিলেন ডক্টর সঞ্জীব দেববর্মা যে সেখানে হোমের মধ্যে বেশ কয়েকজনকে পাওয়া গেছিল, প্রায় 56 নাম্বার, তাদের চিকিৎসা চলছে, তাদের মধ্যে কোনো লক্ষণ ছিল না। তবে যেটা অভিভাবকদের পরামর্শ তিনি দিয়েছেন যে আচমকা জ্বর এলে, পেট ব্যথা, বমি বা এই ধরনের কোনো বিষয়, বিশেষ করে শ্বাস প্রশ্বাসজনিত যদি কোনো অসুবিধে হয়, সেক্ষেত্রে সরাসরি চিকিৎসকদের পরামর্শ নেওয়া, এক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই বিষয়গুলো করতে হবে, মান্যতা দিতে হবে। এবং তারা যেটা গঠন করেছেন পেডিয়াট্রিক কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স বানিয়েছেন, যাতে করে যদি কোনো কারণে সংক্রমণ বাড়ে, কারণ যেটা পশ্চিম জেলায় সংক্রমণ প্রায় 30% কাছাকাছি, তিনি বলছেন ডক্টর দেববর্মা সংক্রমণটা অনেকটাই বেশি, ফলে এক্ষেত্রে আগাম সাবধানতার জন্য তারা যে যে ব্যবস্থাপনা দরকার, বিশেষ করে শিশুদের জন্যও তারা কিন্তু সেই ব্যবস্থাপনা করে রেখেছেন। আর একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, বলুন। বলছিলাম আমি তো টায়ার রিপেয়ারিং এর কাজ করি, সেক্ষেত্রে আর কাজ করতে পারবো না? দেখুন, যে সার্কুলারটা রয়েছে সেই লাইনটা কাটবেন না, লাইনটা কাটবেন, একটু কথা আছে আমার। আমি বলতে চাই যদি আমি কাজ না করতে পারি, আমি যদি ঘরে, আমারও ইচ্ছা হয় ঘরে থাকতে। দেখুন, দুটো বিষয়। এক হচ্ছে গিয়ে এখানে যেটা সার্কুলার রয়েছে
সেই সার্কুলারটা আমরা পড়েছি। এটা হচ্ছে গিয়ে বিষয়। আর আপনার যেটা বক্তব্য যে কাজ করা না করা, লকডাউনে কি করবেন, স্পেসিফিক বলুন, আপনি কি বলতে চাইছেন? আমি যদি কাজ না করতে তাহলে আমার সংসারটা কি করে করব? সেটা অন্য বিষয়। ওকে, ফাইন, বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি। কারণ আমায় যদি স্পেসিফিক বলেন এই কাজটা করা যাবে কি ওই কাজটা করা যাবে, আমি যতটা সম্ভব এখান থেকে, যতটা সার্কুলার থেকে বলা সম্ভব আমি বলার চেষ্টা করেছি। এবার সেকেন্ড অ্যাসপেক্ট যেটা, এটা যে কাজটা যদি করতে না পারি তাহলে এই সময়টাতে কি করব, সেটা অন্য বিষয়। ধন্যবাদ আপনাকে। এখন এই সময়টাতে তো কিছু কিছু স্যাক্রিফাইস সবাইকে করতে হবে। তাই জন্যই তো এই লকডাউন বা কারফিউ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে অনেকেরই হচ্ছে, যারা যানবাহন চালান তারাও যানবাহন নিয়ে যেতে পারবেন না, তো রোজগারে টান পড়বে। এটা হচ্ছে আরেকটা দিক। সেক্ষেত্রে গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার যে যারা গরিব আছেন প্রায় 7 লক্ষ পরিবারকে তারা হেল্প করবেন। তো গ্রাজুয়ালি হয়তো এমন আরো অনেক ডিসিশন আসতে পারে, তো সেগুলো দেখতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, তাহলে তো যদি সবকিছুই স্বাভাবিক থাকে তাহলে সংক্রমণ কি করে রোকা সম্ভব? তো দুই জিনিস। এখন একটা বিরাট অংশের মানুষ এটাও বলছেন যে ফোন করে যে একদিকে রোজগারের উপর টান পড়েছে, অন্যদিকে যারা ঋণ নিয়েছেন বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না। সেখানে তারা দাবি করছেন সরকারের কাছে এবং এই মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশনগুলোর কাছেও যেন এই সময়টাতে কিছুটা ছাড় দেওয়া হয়। তো সব বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু স্পেসিফিক্যালি এই কাজ ওই কাজ বললে পরে আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা মুশকিল। তবে যে গাইডলাইনগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা চেষ্টা করেছি সবটা তুলে ধরার জন্য। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। বলছিলাম যে সাপ্তাহিক যে হাট বাজারগুলো হয় এগুলি কি বন্ধ থাকবে না থাকবে? কোনটা? সাপ্তাহিক যে বাজার করতে থাকবে, সাপ্তাহিক যে হাটগুলো বসেন, বুঝতে পারিনি আমি। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। কিছু যান্ত্রিক সমস্যার কারণে আজকে বেশ কয়েকজনেরই কথা স্পষ্টভাবে বুঝতে পারেনি, তাই বলা সম্ভব হয়নি, মার্জনা করবেন তার জন্য। যেটা আমরা আলোচনাটাই ছিলাম যে শিশুদের নিয়ে, তো সেক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই পরামর্শটাও কিন্তু দিয়েছেন ডক্টর সঞ্জীব দেববর্মা। বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন, অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কি বলছেন তিনি শুনবো একবার। থেকে রক্ষা করা। আচ্ছা, করোনা অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে করোনা প্রতিরোধ করার জন্য যে আমাদের চেষ্টা, এটা কিন্তু অ্যাডাল্ট এবং শিশুদের পার্থক্য করে কিছু নেই। সেম থিংস, মাস্ক পরিধান করা, হাত ধোয়া, স্যানিটারি ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, অকারণে বাড়ি থেকে বের না। তো মাস্ক ব্যাপারটা হচ্ছে বয়সের উপর নির্ভরশীল। মাস্কটা এই জন্য আমি বলি যে এবং 2 weeks 2 বছরের নিচে বাচ্চারা কিন্তু মাস্ক রাখতে চায়। আমরা দেখবেন যে অনেক শিশুরা 2 বছর বয়স শিশুরা মাস্ক ঠিক থাকে। শিশুরা হচ্ছে ফলো, ওরা ওদের যা দেখে সব কিছুই প্রতি ফলো করে। অবশ্যই এখানে MS জিবি হাসপাতালের ডক্টর সঞ্জীব দেববর্মা তিনি শিশুদের জন্য বানানো বিশেষ টাস্ক ফোর্স এবং অভিভাবকদের জন্য তিনি যেটা বলেছেন যে একটু দেখভাল রাখা, ছেলে মেয়েদের দিকে একটু নজর রাখা, যে তাদের যদি স্বাস্থ্যের কোথাও অবনতি ঘটে বা কোনো ধরনের উপসর্গ নজরে আসে সেক্ষেত্রে কোনো খামখেয়ালিপনা নয়, সরাসরি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, ওই আমি কইতেছি যে আমরা তো মনে করেন দিনমজুর, কাজ করে ভাত খাই। হ্যাঁ, তাহলে আপনারা যখন লকডাউনটা দিচ্ছেন সকাল থেকে 12টা পর্যন্ত। আমরা দিইনি, সরকার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সরকার দিয়েছে। তাহলে আমরা এখন কি কাজকর্ম করে ভাত খাই এমন জীবনী? আপনার কি মনে হচ্ছে? আমরা তো মনে করেন সকালে 9টার সময় কাজ হয়ে গেলে তো মনে করেন সারাদিন পরিশ্রম করে 4টার সময় বাড়িতে আসে। তাহলে 12টা পর্যন্ত লকডাউন, এরপরে কি আপনাদের মালিকরা কাজ করে গো? না, আপনার কি মনে হচ্ছে এখন কি করা উচিত? আপনি কি পরামর্শ দেবেন যদি আপনার কাছে জানতে চাওয়া হয়?
পরামর্শ তো মনে করেন যে আমরা তো গরিব শ্রেণীর মানুষ, কাজ খেলে ভাত খাই, একদিন মজুরি করলে ভাত খাওয়ান মিলে না, মিলে না। না না, সেটা তো বুঝতেই পারছি। অবশ্যই আপনি দৈনিক যে রোজগারটা করেন, আপনি কাজ না করলে আপনার রোজগার হবে না, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু এখন কি করা বলুন, এই সংক্রমণ ঠেকাতে কি করা উচিত? কি করা উচিত বলতে, যারা গরিব শ্রেণীর মানুষ আছে তারা কিছু সাহায্য করেছে। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা দেখেছি যে এই কোভিডকালীন পরিস্থিতিতে বহু সুহৃদয় মানুষ রয়েছেন যারা এগিয়ে এসেছিলেন, যাদের একেবারেই রোজগারে টান পড়েছে, তাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা হয়েছে, সরকারের তরফ থেকেও নানানভাবে সাহায্য করা হয়েছে। তো এই ক্ষেত্রে এখন আবার 5 জুন পর্যন্ত সেটা বেড়েছে, আরো কঠোর হয়েছে কোভিড বিধি, করোনা কারফিউ। সেক্ষেত্রে এই যে মানুষগুলো রয়েছেন যারা একেবারেই দিন আনতেন দিন খান রোজগার করেন, নুন আনতে পান্তা ফুরোয় যাদের, সেই মানুষগুলোর দিকেও তাকানোটা খুব দরকার। নিশ্চয়ই তারা একটু অসহায়ত্ব বোধ করছেন এই সময়টাতে। কিন্তু এটাও ঘটনা, এই ত্রিপুরায় বহু মানুষ রয়েছেন যারা এই সময়টাতে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নিশ্চয়ই দাঁড়াবেনও বটে। সরকারও তার মতো করে চেষ্টা করছে যতটা সম্ভব সাহায্য করার, তারাও এই জিনিসটা নিশ্চয়ই ভাববেন। একবার নজর রাখবো সর্বশেষ যে কোভিড আপডেট, সেই কোভিড আপডেটটার দিকে। সংক্রমণটা কিন্তু একই জায়গায় প্রায়, যেটা হার 6.88, তবে ভালো খবর যেটা প্রায় 1000-এর উপর লোক, 1066 জন সুস্থ হয়েছেন। এটা ভালো খবর যে একটা বড় সংখ্যায় সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ সক্রিয় রোগীর সংখ্যাটাও কিন্তু অনেকটা কমেছে। প্রায় এখনো পর্যন্ত 476 জনকে আমরা হারিয়েছি। সর্বশেষ যেটা আরো নতুন করে আক্রান্ত হলেন 667 জন আক্রান্ত হয়েছেন এবং আরো 6 জনকে হারিয়েছি আমরা, আমাদের সহনাগরিক। তবে 1066 জন মানুষ যারা সুস্থ হয়েছে, নমুনা পরীক্ষা হয়েছে 9688 নমুনা পরীক্ষা হয়েছে। এই নমুনা পরীক্ষার মধ্যে 1118টি আরটিপিসিআর, 8570 সেখানে অ্যান্টিজেন টেস্ট হয়েছে। জেলাভিত্তিক যে পরিসংখ্যানটা, পশ্চিম ত্রিপুরা জেলায় 330 জন আক্রান্ত হয়েছেন, বন্তিতে 39, খোয়াই জেলায় 31, ধলাইতে 40, সিপাহী জেলায় 58, নর্থে 32, ঊনকোটিতে 49 এবং সাউথ 88। যেটা করোনা অতিমারী নিয়ন্ত্রণে রাজ্যে করোনা কারফিউ, সেটা কিন্তু আরো বেশ কড়াভাবে লাগু হয়েছে। এবং ইদানিংকালে আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট তো হয়েছে ঠিক, কিন্তু সকালবেলায় অফিস টাইমে বিশেষ করে যানজটে কারফিউ চলছে বিভিন্ন জায়গায়। সে বটতলা বলুন বা মোটর স্ট্যান্ড বলুন, বিভিন্ন জায়গায় সকাল সকাল ব্যাপক ভিড় হয়ে যাচ্ছে অফিস যাত্রীদের। বাজারগুলোতে মানুষের ভিড়, দৈহিক দূরত্ব সেভাবে মানা হচ্ছে না, মাস্কের ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে না, এই সবের মধ্যে দিয়েই চলছিল কারফিউ। তার মাঝেই সরকার কিন্তু সিদ্ধান্ত নেয় এবং আজ যেটা দেখা গেছে যে ছবিটা দেখছেন এটা ধর্মনগর এলাকার,
তো ধর্মনগর বলুন বা সাবরুম বলুন বা আগরতলাই বলুন, সর্বত্রই কিন্তু আজ প্রশাসন অনেকটা কঠোর সক্রিয় হয়েছে এবং যারাই অপ্রয়োজনে বাইরে বেরিয়েছেন তাদের কিন্তু বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে এবং দুপুর 12টার পর থেকে আর কোনো দোকান খোলা থাকছে না ওষুধপত্রাদি ইত্যাদি ছাড়া। সেক্ষেত্রে যদি কেউ আইন ভাঙছেন তো কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, হ্যালো, আমি কমলপুর থেকে বলছি। বলুন। ওই যে আপনারা খাদ্য দপ্তরের যে কইলেন যে গাড়ি গুড়ি চলবো, হ্যাঁ, তখন গাড়ি গুড়ি চালাইয়া গাড়ি থামাই টুমাই তুই আইতে তো আমরা অনেক সময় রাত হয়ে যায়, তখন আমরা অনেক সময় পুলিশও যে করতে আইছেন না আইছেন, আমরা অনেক পাসপোর্ট দেয় তাই না বলে খাদ্য দপ্তর গাড়ি চালাই আইছি অন বাড়ি ছিল কিভাবে বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। আপনি কি খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত কোনো গাড়ি চালক? হ্যাঁ, তো আপনার দায়িত্ব দপ্তর নেবে। না না, কিন্তু গাড়ি থামাইয়া থেকে যখন আমরা বাড়িতে আসি তখন তো আমরা সঙ্গে আর ওই সাইনবোর্ড থাকে না যে খাদ্য দপ্তরের গাড়ি চালাই। তো আপনার কোনো কাগজপত্র বা কার্ড দেওয়া হয় না? আপনি এমনিতেই খাদ্য দপ্তরের জিনিস পরিবহন করেন? না না, কাগজ আছে, কাগজ আছে, এটা তো গাড়িতে লাগানো আছে। আপনার ব্যক্তিগত কোনো পরিচয় নেই যে আপনি খাদ্য দপ্তরের হয়ে যে পরিবহনের কাজের সঙ্গে যে যুক্ত আপনি, আপনার কোনো পরিচয়পত্র নেই? বা না না, আমার তো সিভিল গাড়ি ধরো না, খাদ্য দপ্তরের আন্ডারে গাড়িটা চলতে আছে। না না, আন্ডার টান্ডার বুঝছি না, আমি বলতে পারছি আপনি যে খাদ্য দপ্তরের হয়ে কাজটা করছেন বা এসেনশিয়াল জিনিসপত্র পরিবহন করে আনছেন, সেক্ষেত্রে আপনি তার বিনা মানে পরিচয়ে কাজটা করছেন না। ওইটা তো সিভিলের আন্ডারে আপনি যিনি আপনার যেই দপ্তরের হয়ে আপনি কাজটা করছেন বা আপনার যিনি অফিসিয়াল রয়েছেন, আধিকারিক রয়েছেন, আপনি প্লিজ দয়া করে ওনার সঙ্গে কথা বলুন। কতদূর আপনি করতে পারবেন, কতদূর করতে পারবেন না, নিশ্চয়ই উনি আপনাকে গাইড করে দেবেন বিষয়টা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। বাজারগুলো একটা টাইম পর্যন্ত যেটা খোলার ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা দিক, কিন্তু এই সময়টাতে যে ভিড়, এটা মাতাবাড়ি বাজারের ছবি আপনারা দেখছেন। এই মাতাবাড়ি এলাকায় সেখানেও কিন্তু আজ পুলিশকে দেখা গেছে, কিন্তু যে ভিড়টা সেখানে জমেছে সেই ভিড়টা কাম্য নয়। সংক্রমণ ঠেকাতে গেলে পর দৈহিক দূরত্ব মানাটা অত্যন্ত দরকার, কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। এই জায়গাটা থেকে ঠেকাতে হবে। এবং তারা কেউ কেউ বলছিলেন যে তারা জানতেন না 12টার পর বন্ধ করে দেওয়া হবে। সে নিয়ে দু একজন দোকানি আবার ক্ষোভ ব্যক্তও করেছেন মাতাবাড়ি এলাকায়। কিন্তু আজ সর্বত্রই কিন্তু এই ছবিটা ছিল যে প্রশাসন কঠোরভাবে সেই চেষ্টাটা করেছে এবং কাল থেকে এই জিনিসটা লাগু থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট সময় কেনাকাটা করার যে নির্দিষ্ট সময়টা বাছাই করা হয়েছে, সেই সময়টায় ভিড় এড়িয়ে চলতে হবে। আগে পাড়ার দোকানগুলোতে, গ্রোসারি শপগুলোতে অনেকেই দড়ি টেনে দিতেন এবং নির্দিষ্ট দূরত্ব থেকেই মাল কেনা বেচা হতো, কিন্তু ইদানিং সেই অভ্যেসগুলোর বদল ঘটে গেছে। এখন আর সেই গন্ডিকাটার দাগও নেই। অনেকটা দূরে থেকে থেকে গ্রাহকরা দাঁড়াচ্ছেনও না, একসঙ্গে সব যাচ্ছেন, প্রয়োজনের জিনিস কিনছেন। আগে বিভিন্ন জায়গায় জল, সাবান, স্যানিটাইজার ইত্যাদি রাখা থাকতো দোকানগুলোর সামনে। এই অভ্যেসটার মধ্যেও বদল ঘটে গেছে, এখন সেগুলো থাকছে না। ফলে নতুন করে আবার সেগুলো চালু করাটা দরকার এবং দৈহিক বিধি মেনে জিনিসপত্র কেনাকাটা করা, যতটা সম্ভব দূরে দূরে থাকা এবং স্বাস্থ্যবিধি মান্যতা দেওয়া। কারণ এই শহরাঞ্চলগুলোতে সংক্রমণটা কিন্তু অনেকটা বাড়বাড়ন্ত। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার স্যার। বলুন। স্যার, আমার তো একটা পাস আছে। কাল আজ থেকে তো মানে এখানে প্রচুর মানে প্রশাসনটা করা হয়েছে। আমি অ্যাকচুয়ালি ব্যাংক, স্টেট ব্যাংকের এটিএম এর কাজ করি আর কি। হ্যাঁ স্যার। বলুন। ওই এখন আমি কালকে তো এয়ারপোর্টে পার হয়ে নারায়ণপুর যে কাজ করতে হবে। স্যার, আমি যাওয়ার সময় তো অসুবিধা হবে না, আমি তা বলছি 12টার সময় পর্যন্ত খোলা।
কিন্তু আমি স্যার আসার সময় আমাকে তো 2টার মধ্যে বেরিয়ে গেলে তো আমাকে তো ওখানে কোনো আটকানোর দেখুন, একটা কথা বলি, আপনার কাছে কি পাস রয়েছে বা কি ধরনের অনুমতিপত্র রয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। না না স্যার, আমি আপনাকে মানে কেন জিনিসটা স্যার আমি বুঝছি না। না স্যার, আমি আমার আমার কথাটা বলছি। আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। আমি বলছি কি আপনার কাছে কি ধরনের অনুমতিপত্র রয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে আপনি যার আন্ডারে কাজটা করছেন বা আপনি ব্যাংকের সঙ্গে যুক্ত বলছেন, আপনি একবার আপনার যিনি উচ্চ আধিকারিক রয়েছেন, অফিসিয়াল রয়েছেন, উনার সঙ্গে একবার কথা বলুন, বলে বিষয়টার স্পষ্টীকরণ নিয়ে নিন। না, উনি বলেছে না, উনি মানে জিনিসটা তো নর্থ ইস্টের ব্যাপার, মানে নর্থ ইস্ট থেকে আমাকে পাসটা দিয়েছে, বলেছে কোনো অসুবিধা নেই। তারপর আমরা তো ত্রিপুরায়, আমি তো জিনিসটা বুঝতে পারছি, পাস থাকলে কি আমাকে তো আটকাবে না। আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি আগরতলা থেকেই বলেছি। হ্যাঁ, আর কাজটা করেছে নর্থ ইস্টের একটা কন্ট্রাক্টর, আর ওরা নর্থ ইস্টের ব্যাংক থেকে মানে রিজার্ভ ব্যাংক থেকে পাসটা আমাকে দিয়েছে। এখন আমার কাছ থেকে কি শুনতে চাইছেন বলুন? মানে পাস থাকলে কি আমাকে আসার সময় আটকাবে না আটকাবে না, সেটাই। আমি আরেকবার আপনাকে কথাটা বুঝিয়ে বলছি, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার কাছে, আপনি যেভাবে বলছেন, আপনার কাছে কি ধরনের অনুমতিপত্র রয়েছে সেটা আমার জানা নেই, আমাদের জানার কথাও নয়। তবুও আমি আপনাকে বলছি যে আপনি আপনার যিনি বস রয়েছেন, আধিকারিক রয়েছেন, উনার সঙ্গে বিষয়টা পরামর্শ করুন। এক্ষেত্রে উনি আপনাকে যেই সাজেশনটা দেবেন সেই কাজটা আপনি করুন, তাহলেই আপনি যেই সমস্যাগুলো বলছেন সেইগুলোর সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। যেটা আপনারা দেখছিলেন সেটা মাতাবাড়ির ছবি, এবং সেখানেও পুলিশ কিন্তু ভূমিকা নিয়েছে। বটতলা এলাকা আগরতলার সেটা চিত্র, সেখানেও সকাল সকাল পুলিশ নেমেছে এবং সব দোকানি যারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং যারা জানতেন না এই বিষয়টা সম্পর্কে তাদেরকে অবগত করানো হয় যে কাল থেকে যেন তারা সঠিক নিয়ম মেনে চলেন। আরো একটা যেটা বিষয় যেটা আমাদেরও নজরে পড়েছে, দোকানিদের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা একটু কম, সেক্ষেত্রে পরুন, কারণ বিভিন্ন জায়গা থেকে প্রচুর ক্রেতা আপনাদের সামনে আসছেন, কার মধ্যে সংক্রমণ আছে সেটা তো বোঝা মুশকিল। তো সেক্ষেত্রে মাস্কটা পরুন, সেক্ষেত্রে কোনো খামখেয়ালি রাখবেন না। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি আগরতলা থেকে কইতাছি। বলুন। বলছিলাম কি, আমার একটা দোকান আছে। কিসের দোকান? দোকানটা হইলো আপনার ওই তো খেলিপান, তারপরে মোবাইল রিচার্জ, হ্যাঁ, তারপরে আচ্ছা বোঝা গেল। হ্যাঁ, আইটেম সেগুলো খোলা থাকবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এককভাবে পরিচালিত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানে স্পেসিফিকেশন যেটা রয়েছে, গ্রোসারি সামগ্রী, সবজি, দুধ, মাছ, মাংস, প্রাণী খাদ্য ইত্যাদি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। তার বাইরে সমস্ত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সবগুলো বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্সগুলি সব সময়তেই বন্ধ থাকবে, যেটা নির্দেশে বলা আছে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। বলুন। লকডাউন যে এইভাবে যে 12টা থেকে 10 দিন ঠিকছে, এইভাবে যে মানুষ যে যারা দিন এনে দিন খা, তারাও তো রাজ্য সরকার কোনো সাহায্য করতেছে না। এই দোকানপাট বন্ধ করে দিলে কি করোনা কমে যাবে? মানুষ তো করোনার থেকে না খেয়ে মরবো। দিন এনে দিন খা বহু লোক আছে, সরকার কি কোনো সাহায্য করছে? গতকাল একটা সিদ্ধান্ত হয়েছে 7 লক্ষ মানুষকে সাহায্য করা হবে। আচ্ছা, আমার একটা কথা বলুন, আপনার কি পরামর্শ থাকবে বলুন? যে কোভিড সরকার কোনো গরিবে করে না, এইভাবে চলতেছে অবদত্ত সরকার। না, ঠিক আছে, আপনি একটা পরামর্শ দিন না। কোভিড ঠেকাতে গেলে কি করা উচিত? আপনি একতরফা বলে ফোন কেটে দেবেন, সেটা তো মুশকিলের বিষয়। একতরফা কথা বলে আপনি ফোন কেটে দেবেন, এটা তো মুশকিলের। আপনি পরামর্শটা দিলে খুশি হতাম যে এই কাজটা করলে পর কোভিডটা কমবে,
এই পরামর্শটা দিয়েই ফোনটা কাটতেন, তাহলে বিষয়টা সম্পূর্ণ হতো আর কি। যেটা কোভিড বিধির মান্যতা, সেই মান্যতাটা দেওয়া প্রয়োজন। সেই কোভিড বিধির মান্যতাটা জরুরি। অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোনোর কোনো দরকার নেই, সেটা বলছেন চিকিৎসকরা। শিশুদের দিকেও এখন খেয়াল রাখুন। অ্যাপ্রোপ্রিয়েট যে কোভিড বিধি, কোভিড আচরণ বলতে যেটা বোঝায়, সেই বিধিগুলোর মান্যতা দিন। আরেকজন আছেন ফোনে। নমস্কার দাদা, আমি একটা কথা বলতে চাই। বলুন। দাদা, এখন যে ট্রেনগুলো বাতিল হয়ে গেছে, আমাদের রুগী আছে আগরতলা, এখন আমার কাছে যে সাহায্য কোনো কিছু পেতে হলে তাহলে তো আমাদের বাড়ি থেকে মানুষ আসবে টাকা পয়সা নিয়ে, ট্রেনগুলো বাতিল হয়ে গেছে, আমরা কি করতে পারি দাদা? আমরা কি করে বাড়ি যাব আর কি করে আমরা টাকা পয়সা পাবো? বা কোন জায়গার বাসিন্দা আপনি? কোন জায়গা কি করে আগরতলায় আসবো? না, আপনি আমাদের তো সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেছে দাদা। আপনি কোন জায়গার বাসিন্দা? হ্যালো, আপনি কোথায় থাকেন? দাদা আমি মনুবাজার থাকি দাদা, 39 মনুবাজার, সাপুন। আচ্ছা, তো এখন আপনার যিনি পরিবার বা অসুস্থ বলছেন তারা কোথায় থাকেন? হ্যাঁ দাদা, যাদের আপনি বলছেন যে আপনি মনুবাজার থাকেন বা আপনার পরিবার বা যিনি অসুস্থ আছেন বলছেন, তারা কোথায়? দাদা আমি রুগী নিয়ে এখন আগরতলা জিবি হসপিটালে আছি দাদা। আমি কালকে আমাকে যেতে হবে, এখন আরেকজন মানুষ আসবে সাপুন থেকে, এখন ট্রেনগুলো বাতিল হয়ে গেছে দাদা। আমি কি করব, কোনো উপায় তো পাচ্ছি না দাদা। সরকার তো সবকিছু বন্ধ করে দিয়েছে, কি করব বলুন? না দেখুন, একটা বিষয় হচ্ছে কি, একটা বিষয় তো এখানে বলা আছে স্বাস্থ্যের সংক্রান্ত যে বিষয়, যেটা ট্রিটমেন্ট আপনি যেটা বলছেন, ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলছেন, যদি এই ধরনের ট্রিটমেন্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেখানে আপনার কাছে নির্দিষ্ট কাগজপত্রাদি রয়েছে যে আপনার পরিবারের লোক সেখানে চিকিৎসায় রয়েছেন বা ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলো দিয়ে যারা স্বাস্থ্যের প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো তো ছাড় রয়েছে। সেক্ষেত্রে তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এখন নর্মাল কোর্সে আমার আজকে মনে হলো আমি মনুবাজার যেতে পারবো না, কিন্তু যেটা আপনি বলছেন স্বাস্থ্য রিলেটেড, হেলথ রিলেটেড যদি কোনো ইস্যুস হয়, সেক্ষেত্রে আপনার প্রপার কাগজপত্র দেখাবেন, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সাহায্য সহযোগিতা পাবেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি না, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। দুঃখিত, শোনা যাচ্ছে না কোনো কিছু। এটা বলছিলাম যে পরিবারের লোকের সঙ্গে সময় কাটান, ভালো ভালো বিষয়ে ভাবুন। এই সময়টা নিশ্চয়ই কঠিন সময়। একদিকে পশ্চিমবাংলা জুড়ে বা উড়িষ্যা অঞ্চলগুলো জুড়ে ইয়াসের তাণ্ডব, এবং তাতে বহু মানুষের সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এই কোভিডের সময়তে একবার আমফান জ্বালিয়েছে ওদের, এখন আবার নতুন করে এই বিষয়টা এসছে। এই সবগুলো ঘটছে, তার মাঝখান দিয়েও ইতিবাচক জিনিসগুলো তুলে ধরতে হবে। সেখানকার মানুষগুলোর কথা একবার ভাবুন। একদিকে কোভিড, অন্যদিকে ইয়াস ঘরছাড়া করেছে প্রচুর মানুষকে, তারপরেও মানুষ বাঁচার রসদ খুঁজে নেয়, মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। তো এখানে ওই কোভিড, আমাদের এখানে আক্রান্ত রোগীর সংখ্যাটা কিন্তু মাঝখানে অনেকটা বাড়লেও আজ সুস্থ হয়ে ফিরেছেন 1066 জন। এখন অ্যাক্টিভ কেস 6929 ভুগছে। মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, এবং এই সময়টাতে মনের জোর জোগাতে হবে, স্বাস্থ্যবিধি মান্যতা দিতে হবে। এই সময়টাতে অনেকেই বলছেন যে সবকিছু বন্ধ, কাজকর্ম কিভাবে হবে, কিভাবে রুটি রোজগার হবে, খাওয়া হবে ইত্যাদি। আমাদের এখানে চিকিৎসকরা এসেছিলেন বেশ কয়েকজন, যেটা বলছেন, একজন চায়ের দোকানি, তিনি ভাবছেন যে সারাদিনে আমি বিক্রি করলে হয়তো 500 টাকা পেতাম বা 700 টাকা পেতাম,
কিন্তু সেটা তিনি ভাবছেন না যে আচমকা হঠাৎ করে তিনি যদি কোভিড আক্রান্ত হয়ে পড়েন তাহলে তার যে ক্ষতিটা হয়ে যাবে, এই ক্ষতিটা এই সাময়িক রোজগারটার চাইতেও হয়তো অনেক বেশি। ফলে অবশ্যই রোজগার করতে হবে, পয়সা না থাকলে বাড়ি ঘর চলবে কি করে, কিন্তু এই সময়টাতে অল্প বিস্তর স্যাক্রিফাইস তো করতে হবে সবাইকে, কারণ সংক্রমণটা অনেকটা বেশি শহরাঞ্চলগুলোতে। এখানে প্রশ্ন তুলে দোষারোপ করে এই কোভিডকে অন্তত ঠেকানো যাবে না। এই কোভিডকে ঠেকাতে গেলে গোটা দেশ একজোট হয়ে লড়তে হবে, এই রাজ্যকে একজোট হয়ে লড়তে হবে। এবং আমরা প্রথম ধাপে অনেক রাজ্যের চাইতে দ্রুত রিকভারি হয়েছিলাম, আমরা ভালো জায়গায় পৌঁছে গেছিলাম। টিকাকরণ এটাতেও একটা ভালো অবস্থানে কিন্তু আমাদের এখানে রয়েছে মানুষ, একটা বিরাট সংখ্যক মানুষের টিকাকরণ হয়েছে। যদিও অল্প বিস্তর টিকা, আগের মতো সেই গতি টিকাকরণে নেই। টিকা আসার যে বিষয়টা, সেই বিষয়টা যখন অ্যাভেলেবল হয়ে যাবে, সিরাম সবটা যখন পাঠিয়ে দেবে, নিশ্চয়ই এখানে টিকাকরণের দিকে অন্য অনেক রাজ্যের চাইতে কিন্তু আমাদের রাজ্য ভালো অবস্থানে আছে। শুরুর দিকটাতে টিকাকরণ নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, যেমনটা মনে প্রশ্ন ছিল কোভিড টেস্ট করানো নিয়ে, সেই জটিলতাগুলো কাটছে, মানুষ বুঝতে পারছেন এবং টেস্টে এগিয়ে আসছেন, টেস্টের সংখ্যা বাড়ছে। যত দ্রুত আক্রান্তদের চিহ্নিত করা যাচ্ছে তত দ্রুত তাদের চিকিৎসা পরিষেবাটা দেয়া যাচ্ছে। ঠিক একই রকম ভাবে যার যখন সুযোগ হয় ভ্যাকসিনটা নিন, ভ্যাকসিন নিন, স্বাস্থ্যবিধির মান্যতা দিন। সর্বশেষ ফোন নেব, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ আমি সাজাবাদ বলছি। বলুন। বলছি আমি একটা ছোট্ট একটা দোকান করি, কাপড় দোকান ছিল আগে, এখন মাস্ক বিক্রি করি। মাস্ক এখন কি বিক্রি করতে পারবো কি? কাপড়ের দোকান আপনার? হ্যাঁ, এখন তো কাপড় দোকান করতে পারবো, এখন শুধু মাস্ক বিক্রি করবো। না, মাস্ক তো কাপড়ের সাথে বিক্রি করেন, এখন একটা দোকানটা তো শুধু মাস্কের নয়। দোকান সামনে বিক্রি করবো। না না, আপনি কি শুধুমাত্রই মাস্ক বিক্রির দোকান? হ্যাঁ, এক্ষেত্রে আপনি আপনার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলুন। বিষয়টা হচ্ছে, আপনি বুঝতে পারছি কি বলতে চাইছেন, মাস্কটা ইম্পর্টেন্ট, কিন্তু তার পেছনের কাপড়টা তো ইম্পর্টেন্ট নয়। তো সেক্ষেত্রে আপনি কথা বলে নিন জেলা প্রশাসনের সঙ্গে বা মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে নিন, আচ্ছা, তাহলেই কনফিউশন দূর হয়ে যাবে। এক্ষেত্রে আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন, যে মাস্কটাও এখন জরুরি জিনিস, কিন্তু বিহাইন্ড মাস্ক আপনার তো বিজনেসটা হচ্ছে কাপড়ের দোকান। তো সেক্ষেত্রে আপনার জন্য হয়তো ভালো হবে আপনি স্পষ্টতই মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে নিন, তারা যেই পরামর্শ আপনাকে দেবেন সেই পরামর্শ মোতাবেক আপনি কাজ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। যেটা বলছি যে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়িয়ে এই কোভিডের বিরুদ্ধে লাগাতার লড়াইটা করতে হবে, সাহস জোগাতে হবে, হতাশার কোনো জায়গা নেই। এই কোভিড যুদ্ধে মানুষ জিতবে, বিজ্ঞানীরা জিতবে, চিকিৎসকরা জিতবে, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। যেটা ডক্টর সঞ্জীব দেববর্মা বলছিলেন যে শিশুদের টিকা নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে, তাদের ট্রায়াল নিয়ে ভাবনা চিন্তা চলছে। সব বিজ্ঞানীরা, তাদের চোখে ঘুম নেই, তারা চাইছেন যত দ্রুত মানুষকে স্বস্তি দেয়া যায়, সেই বিষয়টা নিয়েও বিজ্ঞানীরা ভাবছেন। ফলে আমাদের যেটা কাজ, তাদের পাশে দাঁড়ানো। বহু চিকিৎসক এই কোভিড পেশেন্টদের ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু প্রাণ হারিয়েছেন, বহু স্বাস্থ্যকর্মী তাদের প্রাণ হারাতে হয়েছে, বহু নার্স তাদের প্রাণ হারাতে হয়েছে। তো যদি আমরা স্বাস্থ্যবিধিটা মান্যতা না দিই, তাহলে হয়তো তাদের সেই স্যাক্রিফাইস বা তাদের যে এই জীবন দেওয়াটা, সেটা হয়তো বৃথা যাবে। তাদের জন্য সত্যি অর্থে সম্মান জানানোটা এটাই হবে যে আমরা যদি আক্ষরিক অর্থে এই স্বাস্থ্যবিধিটা মান্যতা দেই। কারণ একজন চিকিৎসকের কাছে যখন গিয়ে একজন চূড়ান্ত সময়ে গিয়ে যখন কেউ পেশেন্ট গিয়ে পৌঁছুচ্ছেন, তার আগ পর্যন্ত চেপে রাখছেন রোগটাকে, বলছেন না কাউকে কিছু, কিন্তু যখন খুব সিরিয়াস হয়ে যাচ্ছে তখন গিয়ে হাসপাতাল গিয়ে পৌঁছুচ্ছেন, তখন হয়তো চিকিৎসকদেরও আর কিছু করার থাকছে না। তাই আগে থাকতেই কারোর যদি কোনো লক্ষণ, কোনো অস্বস্তি বোধ হয়, আপনারা চিকিৎসকের পরামর্শ নিন সাথে সাথে, তাহলে দ্রুত তারা পরিষেবাটা দিতে পারবেন। আর রইল বাকি স্বাস্থ্যবিধির মান্যতা দেওয়া, যতটা সম্ভব। শহর ছোট হচ্ছে দিন দিন, মানুষ বাড়ছে, দৈহিক বিধি মানাটা খুবই কঠিন, তারপরেও
যতটা পারা যায় সেক্ষেত্রে সেটা করতে হবে এবং স্বাস্থ্যবিধিটা মানতে হবে। তাহলেই হয়তো এই যে আজকে বিজ্ঞানীরা, চিকিৎসকরা, টেকনিশিয়ানরা, স্বাস্থ্যকর্মীরা, পুরো সাফাই কর্মীরা, নানানজন যেভাবে তারা পরিশ্রমটা করছেন এবং এই কোভিড মোমেন্টে যে পরিষেবাটা দিয়ে যাচ্ছেন, তাদের আক্ষরিক করতে রেসপেক্ট জানানো হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিধিগুলো মানুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের মানুষদের সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অপ্রয়োজনে বাইরে আসবেন না, বিধিনিষেধগুলোর মান্যতা দিন। বাজারে হয়তো যেতে হবে দৈনন্দিন জিনিসপত্রগুলো আনতে, চট করে গিয়ে চট করে ফিরে আসুন। সেখানে কোনো পরিচিতর সঙ্গে দেখা হলেই মাস্ক খুলে কথা বলতে শুরু করবেন না প্লিজ। মাস্ক প্রপারলি ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করুন। আমাদের প্রতিনিধিরা যখন বিভিন্ন জায়গার ছবি তুলে আনেন, দেখে মনে হয় অনেকের এই মাস্ক মাসের পর মাস কোনোদিন ধোয়া হয়নি, তাতে ধুলা পড়তে পড়তে তার চেহারা, তার কালারই ডিসকালার হয়ে গেছে। এই মাস্ক পরার কোনো মানে নেই, সেটা বরঞ্চ আপনার জন্য আরো রোগ বয়ে আনবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, টেনশন ফ্রি থাকুন। যারা আক্রান্ত তাদের পরিবারের পাশে দাঁড়ান, তাদের সাহস যোগান। একটা বিরাট অংশের মানুষ সুস্থ হচ্ছেন, এখন প্রতিষেধক এসছে, ভ্যাকসিনেশন চলছে, শুধু স্বাস্থ্যবিধিগুলোর মান্যতা দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।